কোম্পানিগঞ্জ উপজেলায় আমাদের এই যে উন্মুক্ত পথসভা, এখানে দুপুর পেরিয়ে বিকাল হচ্ছে, এই তপ্ত রোদে এই যে হাজারো মানুষের উপস্থিতি, আপনাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আমি কিছুদিন আগে সিলেট জেলার যে গুরুত্বপূর্ণ স্পট গুলো রয়েছে, টুরিস্ট স্পট, আমি এগুলো একটু ঘুরে দেখার চেষ্টা করেছি। এমন ভাবে এসেছিলাম যেন চিনতে না পারে আর কি। তো আমি তারপর অনেকে চিনেছিল। তো আমি আপনাদের সাদা পাথরেও গিয়েছিলাম। আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমাদের একই সাথে জীবন ধারণ করা লাগবে, একই সাথে আয় উপার্জন লাগবে, একই সাথে আমাদের পরিবেশটাকে বাঁচাইতে হবে, আবার একই সাথে যে কারণে মানুষ এখানে আসে ওই কারণটাকেও বাঁচায় রাখতে হবে। সনাতনী পদ্ধতিতে পাথর যে উত্তোলন, সেটা যতটা লিমিট পর্যন্ত দীর্ঘমেয়াদে ক্ষতি না হয় ততটুকুর যেমন সুযোগ দিতে হবে, ঠিক তেমনি ওই লিমিটটা ক্রস করা যাবে না, যেটা ক্রস করলে হয়তো 5-10 বছর পরে একজন টুরিস্ট আপনার এলাকায় আসবে না। এই জন্য দীর্ঘস্থায়ী সাস্টেইনেবল একটা প্রসেস দরকার, একেবারে বন্ধ না আবার লুটপাটও না। আমি যখন ওইখানে যাই, নৌকাটাতে উঠার পরে আমি মনে করলাম এই যে 5-10 মিনিট নৌকায় করে ওপারে যাব, পুরাটা হয়তো প্রকৃতি থাকবে। কিন্তু ওইখানে গিয়ে যখন আমি শত শত দোকান দেখি, প্রকৃতির মাঝে যে প্রকৃতি আমি দেখতে গেছি, সেখানে যখন আমি জুতার বাক্সগুলাকে এমন ভাবে দেখি মনে হয় এক একটা টয়লেট, তখন আমার দ্বিতীয়বার ওইখানে যাওয়ার ইচ্ছাটা কিন্তু আর নাই। আমি এই কথাগুলো কেন বলছি, কারণ আমি চাই আমার যে হাজার হাজার মানুষ কোম্পানিগঞ্জের ওইটার উপরে নির্ভরশীল, এটা যেন আগামী 100 বছরও বেঁচে থাকে। দীর্ঘমেয়াদে চিন্তা করাটা জরুরি। 3টা দেশের আমন্ত্রণে বিগত 2 বছরে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে। আমরা যখন কোন প্রাকৃতিক একটা জায়গায় গিয়েছি, যেখান থেকে ওই স্পটটা শুরু, ওইখানে একটাও কৃত্রিম জিনিসের ছোঁয়া পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। প্রাকৃতিক মানে প্রাকৃতিক। কিন্তু এই নৌকার ঘাট পর্যন্ত ঠিক ছিল, ওখানে দোকানপাট বাজার থাকবে, মানুষের প্রয়োজন আছে, কিন্তু তারপরে যেটা এটা আশাহত করেছে। সেম আমি যখন রাতারগুলে গেলাম, ওইখানেও একই অবস্থা। দেখি রাতারগুলের ফরেস্টের ভিতরে নৌকায় করে বিভিন্ন দোকান দেওয়া হয়েছে। আমি যখন বিছানাকান্দিতে গেলাম, ওইখানেও দেখি নদীর পাশে যে ধার, ওই ধারে অনেকগুলো হোটেল দেওয়া হয়েছে। তাহলে আমি এই কথাগুলো কেন বলছি, কারণ আমার যে ভাইরা বাবারা এটার উপরে নির্ভরশীল, তাদের জীবন জীবিকা চলে। একজন পর্যটক হিসেবে আমি এটা বলে গেলাম যে পর্যটকের আগ্রহটা তখন কমে যায় যখন এই ধরনের পরিবেশ চোখে পড়ে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারাও সাময়িক ছোট্ট লাভের দিকে তাকিয়ে দীর্ঘমেয়াদে নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করবেন না। এবার আমি একটু আমাদের বর্তমান যে রাজনীতির জায়গাটাতে একটু আসি। বিএনপির যারা আমাদের রাজনীতিবিদ আছেন, টকশো থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা সমালোচনা করে যে বিরোধী দল এবার নাকি খুব একটা শক্ত হয় নাই, বিরোধী দল নাকি সংসদে তাদেরকে ঠিক মতো মোকাবেলা করতে পারছে না। এবার আমরা যখন একটু প্রত্যেকটা জিনিস ধরে ধরে কোন ব্যক্তি কি করছে, কোন জায়গায় কে কি করছে, এটা একটু বিশ্লেষণ করা শুরু করলাম, বলা শুরু করলাম, তখন আবার তারা এটা হজম করতে পারতেছে না। আমরা বিএনপিকে স্পষ্ট করে একটা কথা বলি, আওয়ামী লীগ তাদের সময় বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে রাজনীতি করতে দেয় নাই। 14, 18, 24-এর 3টা লুটপাটের নির্বাচনের পরে বিএনপিকে নিয়ে আমাদের সবারই এমন একটা মনে হচ্ছিল
যে শেখ হাসিনার মরার আগে পর্যন্ত মনে হয় শেখ হাসিনার কাউকে রাজনীতি করতে দিবে না। এমনকি বিএনপিরও আমাদের অসংখ্য যারা পরিচিত ভাই আত্মীয় স্বজন আছে তারাও একই কথা বলতো। সন্দেহ তৈরি হয়েছিল আমাদের 23 অক্টোবরের 28 তারিখের যে বিএনপির বিশাল বড় মহাসমাবেশ সেটা যখন সফল হলো না, বিএনপির মধ্যেও সন্দেহ তৈরি হয়েছিল যে আদৌ কি আমরা এই স্বৈরাচারকে হটাইতে পারবো কি পারবো না। তাহলে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলদের রাজনীতি করতে দেয় নাই, পোষা বিরোধী দল তৈরি করেছিল জাতীয় পার্টি, ঠিক কিনা? 2 বছর যেতে না যেতেই পোষা বিরোধী দলের কোনো অস্তিত্ব নাই, আওয়ামী লীগের অস্তিত্ব এখন আইনগত ভাবে নাই, আগামীতে রাজনৈতিক ভাবেও থাকবে না ইনশাআল্লাহ। তাহলে একটা জিনিস চিন্তা করেন, যে স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল, সে যাকে ধ্বংস করতে চেয়েছিল সে টিকে আছে, কিন্তু যে স্বৈরাচার হয়ে উঠতে চেয়েছিল সে কিন্তু টিকে নাই। 90 সময়ে জাতীয় পার্টি এরশাদ স্বৈরাচার হয়ে উঠেছিল, 90 গণ অভ্যুত্থানের পরে তাদের রাজনীতি আস্তে আস্তে শেষ হয়ে যায়। 30 বছর পরে গিয়ে এই নির্বাচনে জাতীয় পার্টির রাজনীতির কবর রচিত হয়েছে। একইভাবে 24 গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের রাজনীতির কবর রচিত হয়েছে। আজকে থেকে 5 বছরের মধ্যে আপনি দেখবেন আওয়ামী লীগের রাজনীতি করতে চায় এরকম কোন মানুষ আর খুঁজে পাবেন না, যেটা হচ্ছে পোস্টমর্টেম হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন বিএনপি তো 16-17 বছরের জুলুমের শিকার। বিএনপির এই সিলেটের ইলিয়াস আলী ভাই 12 সালে গুম হয়েছে, 14 বছর গিয়েছে, তার ফ্যামিলি তার মুখ দেখে নাই। এই পৃথিবীতে তার কোনোদিন ওই ফ্যামিলি তার মুখ দেখবে এই সম্ভাবনাও নাই। তাহলে যেই দল গুমের শিকার, খুনের শিকার, মিথ্যা মামলার শিকার, হামলার শিকার, যেই দল 17 বছর জুলুমের শিকার, যেই দল আমার সাথে জুলাই একসাথে আন্দোলন করলো, সেই দল যদি নতুন করে স্বৈরাচার হয়ে উঠতে চায়, আমরা বলে দিচ্ছি আমরা সেই দলকে স্বৈরাচার হইতে দিব না। এটার জন্য সেই দলের প্রধানমন্ত্রী হোক, মন্ত্রী হোক, এমপি হোক, যে যে কাজ করবে যদি সেটা সমালোচনার হয়, যত বড় ক্ষমতাসীন হোক, আমরা তার বিরুদ্ধে সমালোচনা করব ইনশাআল্লাহ। একটা জিনিস, আমরা যেহেতু নিজেও নির্বাচন করেছি, এলাকায় নিয়মিত যাওয়া হয়, আমি আমার এলাকার অবজারভেশন বলি, বিএনপির যদি 100টা মানুষ থাকে, এই যে আমরা বলি ক্ষমতার অপব্যবহার, অফিসে অফিসে গিয়ে টেন্ডার নেওয়া, থানাকে নিজের মতো করে চালাইতে চাওয়া, হাসপাতালে ওষুধের টেন্ডার নেওয়া, খাবারের টেন্ডার নেওয়া, রাস্তাঘাটের কাজের যে ঠিকাদার তার থেকে চাঁদাবাজি করা, এই কাজগুলো 100 জনের মধ্যে সর্বোচ্চ 5 জন করে। এখন আমার বিএনপির বাকি 95 জন ভাইয়ের কাছে প্রশ্ন, ওই 5